না না, স্পেশাল আবার আলো হয়নি কি, ও যেমন জ্বলতো তেমনই জ্বলবে, আগেও 1 নম্বর, এবারেও 1 নম্বর। এবারে পুজোর কি স্পেশাল বিশেষত্ব কিছু থাকছে, মানে টেক্কা দেওয়ার পালাটা কি? লেবুতলা মানেই বিশেষত্ব, লেবুতলা মানেই সন্তোষ মিত্র স্কোয়ার মানেই উন্মাদনা। আবার বিশেষত্ব কি আছে? আগের বারও যা ছিল এবারও তাই হবে। আগের বার শুনুন, আমাদের কম্পিটিটর আমরা নিজে, আমাদের কম্পিটিটর আমরা নিজে, হ্যাঁ, যে আমরা আমাদের রেকর্ড ভাঙবো। 2-4 জন প্রত্যেকবারই ভাবে, হ্যাঁ, কখনো আগের দলে ছিল, এখন আমার দলেও 2-4 জন ভাববে যে আমার রেকর্ড ভাঙবে। তো সবারই তো চিত হয়ে শুতে ইচ্ছে করে, আমার কি আপত্তি আছে? হোক। বেশ, একেবারে সোজা সাপটা উত্তর সজলদার। কিন্তু সজলদা, এই যে তৃণমূল ছেড়ে আপনি একদিন এসেছিলেন, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছেন, বারবার করে আমাদের যখন মনে হয়েছিল যে হয়তো তিনি থানায় যাবেন, যেদিন কুণাল ঘোষকে ডিটেইন করা হলো এই পদ্মপুকুর থেকে, মনে করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো থানায় যাবেন নালিশ জানাতে, কিন্তু না, তিনি স্কুটিতে চেপে বাড়ি চলে গেলেন। এতটা নিষ্প্রভ দেখাচ্ছে আগের মুখ্যমন্ত্রীকে, জাস্ট যিনি 3 মাস আগেও বর্তমান ছিলেন, এখন তিনি প্রাক্তন। কি ম্যাজিক দেখালেন আপনারা? শুনুন, এটা ম্যাজিক নয়, এটা ম্যাজিক নয়, এটাই সময়ের খেলা। এটাই মাথায় রেখে চলি যে ক্ষমতা নিয়ে আপনি স্বর্গে যাবেন না, স্বর্গে বা নরকে যেখানেই যান, যাবেন না আপনি বা আমি, আমরা যাব না, আমরা সব রেখেই যাব। অতএব এই অহংকার যদি আমাকে চেপে বসে, এই দম্ভ যদি আমাকে চেপে বসে, তাহলে আমাকে আজকের মমতার পরিণতি আমাদের আগামী দিন হবে, এটা আমরা মাথায় রাখি। সবাই একদিন, যে আসে সেই যায়, যে আসে সেই যায়, যা এটা জীবনের ধর্ম। অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, সরকার বনেগি সরকার বিগড়েগি, পার্টিয়া বনেগি পার্টিয়া তোড়েগি। তো এটা নিয়ম, এটা গণতন্ত্রের নিয়ম। নয়তো তো একবার ভোট হতো, নয়তো আপনি জীবনে একবার ভোট দিতেন। আপনার মতবাদ পাল্টানোর অধিকার আছে বলে আপনি বারবার ভোট দেন। ঠিক সেরকমভাবে মমতা ব্যানার্জিকেও যেতে হবে। এটা মানুষ আসলে আসার পর আর মানতে পারে না, যে মানতে পারে তার কোনো সমস্যা হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবতে গিয়ে কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দশা? সবাই হাত ছেড়ে দিলেন। দেখুন, প্রথমত হচ্ছে, যার শুরু আছে তার শেষ তো আছেই, যার শুরু আছে তার শেষ আছে। আর যখন শেষ হয় তখন একটা কোনো উপলক্ষ করা হয়, কিন্তু সেই উপলক্ষটা উপলক্ষই হয়, বাস্তব কিছু নেই। উনি শেষ হতেনি, হ্যাঁ, এখন ভাইপোর হাত ধরে শেষ হলেন, এটা ঠিক। কিন্তু একটা প্রশ্ন করি সজলদা, আপনাদের কাছে তো এত প্রমাণ রয়েছে, তবু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে চলে যাবার অনুমতি কোর্ট থেকে পেয়ে গেলেন? আচ্ছা, কোর্ট যদি অনুমতি দেয়, আপনি পার্টিকে জিজ্ঞাসা করবেন কেন? কোর্ট কি অনুমতি দেওয়ার সময় বলেছিল? কোর্ট কি অনুমতি দেওয়ার সময় বলেছিল সিবিআই সঠিক এভিডেন্স দিতে পারেনি তাই ছাড়লাম না? আপনারা যেগুলো করেন, আপনারা যেগুলো বলেন, আপনাদের তো একটা দায়িত্বপূর্ণ মিডিয়া, আপনাদেরও তো এটা ভাবতে হবে। কিন্তু আপনাদের কাছে তো প্রমাণ রয়েছে, আপনারা বারবার বলছেন। তারপরে যদি কোর্ট দেয়, আমি কি করবো? আচ্ছা, আমরা কি করবো বল? সুপ্রিম কোর্ট যদি দেয়, কি করবেন বলুন? আমাদের কাছে প্রমাণ আছে, সেগুলো দিয়েছি, ফলে এতগুলো কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে। এখন যদি সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, হোয়াট ক্যান উই ডু? আপনি বলুন তো, কাশফকে এতদিন বিরিয়ানি খাওয়ানো হলো কেন? বলুন তো, আপনি এই ধনঞ্জয়কে ফাঁসি দিতে এত বছর লাগলো কেন? কি করবেন আপনি? বিচার ব্যবস্থাটাই যদি এরকম হয়। কিন্তু একটা কথা সজলদার, সেটা হচ্ছে যে আপনাদের কাছে তো প্রমাণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস ববি, যিনি ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি এতগুলো এফআইআর করেছেন, এতগুলো প্রমাণ। আমি আবার বলছি, এফআইআরটা প্রমাণ নয়, কমপ্লেনটাই অলওয়েজ প্রমাণ নয়, কিন্তু অনেক প্রমাণ আছে। সেই প্রমাণের বলে যদি হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ বারবার যদি পক্ষে রায় দিয়েছে যে না, ওকে যেতে দেওয়া যাবে না, সরকারের যে দাবি ছিল সেই পক্ষে রায় দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট তারপরে যদি মনে করে যে না, ওর চোখের চিকিৎসা জরুরি, কোথাও গিয়ে কি আপনাদের সঙ্গে ওপর মহলে কোথাও গাঁটছড়া বাঁধা আছে? এই কথাটা অমিত শাহকে জিজ্ঞেস করা হয়েছিল ডিসেম্বর মাসে, যখন তিনি কলকাতা এসেছিলেন। আপনাদেরই কর্মী জিজ্ঞেস করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হবে না। আপনারও নিশ্চয়ই মনে আছে যে এই প্রশ্নটা আপনাদের দলের তরফ থেকে করা হয়েছিল। উত্তরটা কি ছিল বলে দিন, আমি জানি না, হতেই পারে। অমিত শাহর কাছে এই প্রশ্নটা, আমাদের দলে এই অধিকার আছে, আমাদের দলে এই অধিকার আছে। অমিত শাহকে একজন সাধারণ কর্মী এই প্রশ্ন করতে পারে। উত্তরটা কি ছিল আমি জানি না। উত্তর আমি আপনার কাছ থেকে আজকে আমি জানি না, আমি এই প্রশ্নটাই শুনিনি, কেউ বলেছে আমি শুনিনি। আমি একটা কথা বলি, শুনুন, এগুলো হচ্ছে
বাম ন্যারেটিভ। আমি আপনাকে একটা কথা বলি, মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক পারিষদ বা তার খানদানের অবস্থা এখন বিজেপি যে জায়গাটা নিয়ে গিয়ে ছেড়েছে করে, সেটা হচ্ছে অন্ধ কানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। তারপরেও আপনারা বলছেন জেলে গেল না কেন, কোমরে দড়ি পড়ালো না কেন, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল না কেন? রাজনৈতিকভাবে পিসি ডিম খাচ্ছে, ও ভাইপো ডিম খাচ্ছে। বুলেট প্রুফ গাড়ি দেখেছিলাম, এদের জামানায় ডিম প্রুফ গাড়ি দেখলাম, গাড়ি ধরে লোকে ঝুলছে। আর কি চান? জেলও কাটবে, অপেক্ষা করুন। বছর পাঁচেক শুনে গেলাম সেটা হচ্ছে তৃণমূল বিজেপি জোট। আর দেবরাজকে ছাড়াতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়ে পড়ে, সতী লক্ষ্মী, ওটা ওনার প্রফেশন। চন্দন দাস, কি নাম, হরগোবিন্দ দাস, তাদের খুনিদের হয়ে আদালতে মামলা লড়তে যায় তৃণমূল সিপিএম এর নেতারা, সেখানে সিপিএম কথা বলে না। এগুলো কি আপনাদের চোখে পড়ে না? সামনে পুজো আসছে, পুজোর পরে আপনাদের যাদের যাদের চোখের সমস্যা আছে একটু টানিগুলো পরিষ্কার করিয়ে নেবেন, ভালো দেখতে পাবেন। একেবারে সোজা সাপটা বাউন্সার, একেবারে ওভার বাউন্ডারি আজকে সজল ঘোষের। দাদা অনেক ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য। শেষ একটা প্রশ্ন দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। সাদা কালো স্বীকারোক্তিতে আপনার এলাকা কতটা এগুলো, কোন জায়গায় আপনি আপনার বিধানসভা কেন্দ্রকে নিয়ে যেতে চান? আমি প্রথম কথা বলছি, স্বীকারোক্তি অলওয়েজই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তা না হলে মিথ্যেটা তো আর স্বীকারোক্তি হয় না। আমি আপনাকে বলছি, দেখুন আমার এলাকা কতটা এগুলো কতটা পেছলো, আমি এখানে বসে কি করে বলবো? কোথায় দেখতে চান? আমি তো বলেইছি, আমি একটা আদর্শ বিধানসভা দেখতে চাই, যে বিধানসভা এলাকায় আমি নিশ্চয়ই মানুষের সব দুঃখ দূর করতে পারবো না। হ্যাঁ, বাড়িতে যদি এখন বাচ্চা হলে কিন্নর আসে, লোকে সেখানে আমায় ফোন করে যদি বলে যে কিন্নর এত টাকা চাইছে, তুমি এমএলএ দেখো, আমি পারবো না। রাত্রির 3:30টার সময় বাড়িতে ফোন করে যদি কেউ বলে যে বাড়িতে সাপ ঢুকেছে, আই ফিল হোপলেস, আমি অসহায় বোধ করি। ঘটনা বলছি, মিথ্যে বলছি না। হ্যাঁ, তো বললে আমি প্রমাণ করে দেবো। তো এই ধরনের ঘটনা, বা ধরুন কেউ যদি আমাকে ফোন করে বলে আমার বেড়াল হারিয়ে গেছে, সবগুলো আমি প্রমাণ করতে পারবো। হ্যাঁ, তখন আমি হতাশ বোধ করি। এইগুলো হয়তো সব পারবো না, কিন্তু যে কমিটমেন্টগুলো আমি দিয়েছিলাম, পানীয় জল, জমা জল, রাস্তা, আলো, সুন্দর বরানগর, তোলাবাজিবিহীন বরানগর, এগুলো করবই করব। জীবনের এখন একমাত্র লক্ষ্য এটা। এই 100 দিন 150 দিন এসবে আমি বিশ্বাস করি না। আমি শুধু বলবো আমাকে একটু সময় দিন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সজল দা। বরানগরের বিধায়ক সজল ঘোষ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। একেবারে সাদা কালো, খাট্টা মিঠা স্বীকারোক্তি সজল ঘোষের, যেভাবে তিনি বলে থাকেন। আজকে এখানেই শেষ করছি এই সাদা কালো স্বীকারোক্তি। আবার দেখা হবে, সঙ্গে থাকবেন কোনো একজন অতিথি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।